প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। যে যেখানে অবস্থান করছো সবাই সুস্থ রয়েছো। আমি আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়ে, গত ক্লাসে আমি চতুর্থ অধ্যায়ের হিন্দু ধর্মের সংস্কারের মধ্যে এখানে ধর্মীয় সংস্কারের ধারণা ও ধারণ এবং বিবাহের প্রকারভেদ, বিবাহের সর্বশ্রেষ্ঠ মন্ত্র এবং বিবাহের গুরুত্ব ওইটুকু নিয়ে তোমাদেরকে আলোচনা করেছিলাম। এখন তোমাদের আমি এর পরবর্তী অর্থাৎ বিবাহের অনুষ্ঠান পর্ব থেকে শুরু করে আমাদের পণপ্রথা, অধর্ম, এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। এ অধ্যায়ে শেষ করে আমরা দেখো তোমাদের সাথে কি কি করতে পারবো। এখানে এ অধ্যায় শেষে তোমরা কি কি করতে পারবে এবং কি কি জানতে পারবে। দেখো, হিন্দু বিবাহ স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সুদৃঢ় ধর্মীয় বন্ধন বিশ্লেষণ করতে পারবে। সামাজিক ও পারিবারিক জীবনে বিবাহের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। পণপ্রথা, অধর্ম, এর কারণ কি তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত আজকে আমি তোমাদেরকে পড়াবো, যেহেতু আমাদের সরকার কর্তৃক সিলেবাসে তোমাদের সাথে যেহেতু ভাগ ভাগ করে দিয়েছে কোন কোন ক্লাস কোন সময় করতে হবে সেরকম। চলো, আমি আর কথা বাড়াবো না, তোমাদেরকে মূল পাঠে ফিরে নিয়ে যাচ্ছি। আগে আলোচনায় আমাদের ধর্মীয় সংস্কার, ধারণা ও ধ্যান, প্রকারভেদ, বিবাহের মন্ত্র তোমরা অবশ্যই জেনে গেছো এবং অতটুকু তোমরা কি করেছো, বাসায় অবশ্যই কি করেছো, কমপ্লিট করেছো। এখনো পর্যন্ত যতটুকু ক্লাস করিয়েছি ততটুকু কি তোমাদের ক্লাস, এটা তোমাদের নবম এবং দশম শ্রেণী দুটার জন্যই প্রযোজ্য হবে। ক্লাসগুলো আস্তে আস্তে যখন স্কুল খুলবে তখন কি হবে, তোমাদের সাথে আমি আরও ভালো করে এগুলো ডিসকাস করতে পারবো। নিশ্চয়ই তোমরা বাসায় বসে এখন মনোযোগ সহকারে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, যেহেতু বলেছি সরকার তোমাদের পরীক্ষাটা অবশ্যই হবে, নিশ্চয় হবে। আর কোনো যদি ভাগ্যক্রমে ব্যতিক্রম ঘটে তাহলে সেটা অন্য কথা, কিন্তু আমরা ধরে নেব যে তোমাদের পরীক্ষাটা কি হচ্ছে। চলো আমরা এখন বিবাহের অনুষ্ঠানের পর্বসমূহ জেনে নিই। দেখো, হিন্দু বিবাহের কিছু বিধিবিধান, শাস্ত্রীয় কিছু অনুষ্ঠান, স্ত্রী আচার। দেখো, হিন্দু বিবাহ কোনো চুক্তি নয়। এটা কি বলেছে, আমাদের বিবাহটা কোনো চুক্তি নয়, জীবনের সর্বশ্রেষ্ঠ সংস্কারমূলক একটা অধ্যায়। অর্থাৎ অন্যান্য বিবাহের মতোই হিন্দু ধর্মে কিন্তু বিয়ে হয়, কিন্তু আমাদের বিয়েটা কি একদম জন্মান্তর পর্যন্ত টিকে থাকে, আমরা সেটা ধারণা করতে পারি। তোমরা নিশ্চয়ই সবাইকে দেখছো এবং শুনছো। অন্যান্য ধর্মের মধ্যে এরকম বিবাহ বিচ্ছেদ হয়, কিন্তু হিন্দু ধর্মে কিন্তু বিবাহ বিচ্ছেদটা খুব কমই হয়। সুতরাং দেখো, শুভ লগ্নে নারায়ণ অগ্নিগুরু, পুরোহিতাত্মীয় এবং আমন্ত্রিত অতিথিগণকে কি করেছে, সাক্ষী রেখে মঙ্গল মন্ত্রের উচ্চারণ, উলধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান সমাপ্ত হয় যজ্ঞ এবং কতগুলো লোকাচারের মাধ্যমে। তাইলে কি বলেছে, দেখো আমাদের অনুষ্ঠানগুলো হয় আমাদের কিন্তু কি, আমাদের দেশে কিন্তু হিন্দু বিয়েটা কোনো রেজিস্ট্রি হিসেবে হয় না, লোকাচারের মাধ্যমে হয়। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু তাদের কি করতে হয়, একটা আইনি বিয়ে করতে হয়। অর্থাৎ একটা কি কাগজ তোমার কোর্টের গিয়ে তাদেরকে কীভাবে পাত্রে আগে কী করবে, তাদের বিয়েটা সম্পূর্ণ করবে, তারপর শাস্ত্রীয় মতে তাদের বিয়েটা অর্থাৎ লোকাচারের মাধ্যমে হয়ে থাকবে। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত সেটা প্রচলিত হয়নি, সেজন্য আমাদের কি সব আত্মীয় স্বজন মিলে সবাইকে বিয়েটা দিয়ে দেয়। বিবাহ অনুষ্ঠানের অনেক পর্ব আছে, যেমন আশীর্বাদ। কি কি পর্ব দেখো, তোমরা সবাই নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে বসছো। যেমন প্রথমে কি বলেছে, প্রথমে শুরু হচ্ছে কোথা থেকে, আশীর্বাদ।
তারপরে অধিবাস, তারপর বৃদ্ধি শ্রাদ্ধ, গায়ে হলুদ। এরপরে আসছে বরবরণ, শুভদৃষ্টি, মালা বদল, সম্পদা, যজ্ঞ অনুষ্ঠান ও সাত পাকে বাঁধা, স্মৃতিতে বিবাহ চিহ্ন, সপ্তপদী গমন, পাশি বিয়ে, অষ্টমঙ্গলা। এর মধ্যে কিছু পর্ব শাস্ত্রীয় আর কিছু পর্ব অঞ্চলভেদে লোকাচারের মাধ্যমে করা হয়। অর্থাৎ এখানে কিছু আমরা শাস্ত্রের বিধান মেনে করে থাকি, আর কিছুটা আমাদের লোকের মাধ্যমে, অর্থাৎ আদিকাল থেকে হয়ে আসছে, সেজন্য লোকাচারের মাধ্যমে সেগুলো হয়ে থাকে। অর্থাৎ এগুলো করতে হবে আমাদের। এটা হচ্ছে যে তোমার একটা রেওয়াজ বা রীতি। এরপরে চলে আসছি কোথায়, তারপরে চলে আসছি দেখো আমাদের বৃদ্ধি শ্রাদ্ধ। বিবাহের দিন কিংবা তার আগের দিন উভয় পক্ষই নিজ নিজ ঘরে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আশীর্বাদ কামনা করে উভয় কুলে পিতৃপুরুষদের প্রতি এই শ্রদ্ধা তর্পণ করাকে বলা হয় কি বৃদ্ধি শ্রাদ্ধ। অর্থাৎ কি বলেছে দেখো এখানে, বিবাহের দিন কিংবা তার আগের দিন, অর্থাৎ উভয় পক্ষ, অর্থাৎ মেয়ের পক্ষ এবং ছেলে পক্ষ কি করেছে, নিজ নিজ ঘরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো একটা, যেমন তোমার ঘরের মধ্যে তোমার বাবা আছে, তোমার কাকা আছে বা বড় ভাই আছে, তারা কি করে আমাদের এই যে আমাদের পূর্বপুরুষকে নিবেদন করে একটা কি করে শ্রদ্ধা তর্পণ করে থাকে। এটাকে কি বলে, বৃদ্ধি শ্রাদ্ধ। তারপরে গায়ে হলুদ বা গাত্র পবিত্র। গায়ে হলুদে হিন্দু বিবাহের একটি উল্লেখযোগ্য পর্ব। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়। অর্থাৎ আমাদের আশীর্বাদ শেষ হয়ে গেল, আশীর্বাদের পরে আমাদের বৃদ্ধি শ্রাদ্ধ হয় সকালে। এরপরে তোমার কি হবে, গায়ে হলুদ হবে। দেখো এখানে কি বলেছে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়। বর কনে স্ব বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। বর বা কনেকে একটি আসনের উপর বসানো হয়। বড়রা ধান দুর্বা প্রভৃতি আশীর্বাদ করে, আর ছোটরা নমস্কার করে কি করে, গালে, কোথায়, গালে, কপালে, হাতে হলুদ মাখিয়ে দেয়, সাথে সাথে মিষ্টি মুখ করানো হয়। এটা একটা কি বলেছে দেখো তোমাদের, এই যে গায়ে হলুদ অনুষ্ঠানটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে হয়। আমরা যেটা কি, এটা সকালে অর্থাৎ বিয়ের আগের দিন তোমাকে সেই গায়ে হলুদটা হয়। এখানে আমাদের 7জন আইস্কু মিলে মেয়েকে নানা রকম হলুদ, তারপরে তোমার 7 রকমের জল, 7 পুকুরের জল, তারপর ঘটের ওপর নিয়ে এসে নানা রকম আরও আনুষ্ঠানিকভাবে আমাদের কী করে এই জল দিয়ে হলুদ দিয়ে সকালে স্নানটা করানো হয়। এবং রাত্রে কী হয়, অধিবাস, অর্থাৎ অধিবাসের জন্য আমাদের প্রস্তুত করতে হয়। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সবারই ক্ষেত্রে একই রকম নিয়মটা প্রযোজ্য। ছেলের বাড়িতেও অধিবাস হয় এবং মেয়ের বাড়িতেও কি অধিবাসটা হয়ে থাকে। এটি মূলত দেহ শুদ্ধিকরণ অনুষ্ঠান। কাঁচা হলুদের সাথে মেথি, তারপরে সুন্দা, সরিষা, চন্দন প্রভৃতি থাকে। এগুলি সবই সৌভাগ্যের প্রতি। শুধু বিবাহিত জীবনে নবম দম্পতির সুখ শান্তি কামনা করাই এই অনুষ্ঠানের অন্তর্নিহিত উদ্দেশ্য। অর্থাৎ কি বলেছে দেখো, এই যে আমাদেরকে হলুদটা দিয়ে স্নান করাবে, সকালে 7 পুকুরের জল দিয়ে স্নান করাবে, তখন আমাদের কি হয়, কাটা কি হয় যে শুদ্ধ হয়ে যায়। তখন আমাদের এর সাথে কাঁচা হলুদের সাথে আমাদের কী কী যোগ করতে হয়, এখানে মেথি, সুগন্ধা, সরিষা, চন্দন, এই 4টা জিনিস, আরও নানা রকম জিনিস যোগ করতে হয়, যেটা এখানে তোমাদের বইতে নাই, নিশ্চয়ই তোমরা জেনে নিবে। আরও কী কী যোগ করতে হয়, এখানে নানা রকম জিনিস দিয়ে যখন স্নান করা হয় তার দেহটা কি হয়ে যায়, পবিত্র হয়েছে।
এরপরে আসছে মালা বদল, অর্থাৎ বিয়ের দিনের কথা। দেখো, বর তার গলার মালাটি কনের গলায় এবং একইভাবে কনেরও তার গলের মালাটি বরের গলায় কি করে পরিয়ে দেয়। এই প্রক্রিয়ায় পরপর 3 বার পরস্পরের কি করা হয়, মালা বদল করা হয়। অর্থাৎ কি করবে, এই যে তোমাকে মালাটা বদল করবে, অর্থাৎ 3 বার, একবার বর বউকে পরিয়ে দেবে, বউ বরকে পরিয়ে দেবে, এরকম করে 3 বার এই কাজটি করবে। এটাই কি হয়, পরস্পরের একটা সম্পর্ক সৃষ্টি হয় এবং কি হয়, পরস্পরের মধ্যে একটা সৌহার্দ্যবোধ সম্পূর্ণ জিনিসের প্রক্রিয়া এখানে চলে আসে। এরপরে আসছে সম্প্রদান। বিবাহের মূল পর্বই হচ্ছে সম্প্রদান পর্ব, অর্থাৎ কোনো কিছু দান করা। বিবাহ নির্দিষ্ট পোশাক পরে বর কনেকে বিয়ের পিঁড়িতে মুখোমুখি বসতে হয়। বর পূর্বমুখী হয়ে আর কনে পশ্চিমমুখী হয়ে বসে। যিনি কন্যা সম্পাদন করবে তিনি উত্তরমুখী হয়ে বসবে। উত্তরী অঙ্কিত অম্রপল্লবে শোভিত। নিশ্চয়ই তোমরা অনেক বিয়ে দেখেছ এবং তোমরা এগুলো করতে দেখেছো। দেখো, এখানে একটা ছবি আছে, ছবির মধ্যে কি দেখাচ্ছে দেখো, একটা ঘট আছে, মঙ্গল ঘট। মঙ্গল ঘটের উপর বরের হাত রয়েছে এবং কি মেয়ের হাত রয়েছে এবং ব্রাহ্মণ কি করছে, পাশে একজন বসে আছে। ব্রাহ্মণ তাদেরকে নিশ্চয়ই কিছু কি করছে, সুতাটা দিয়ে ওখানে বাঁধছে এবং নানা রকম কি করছে, ফুল দুর্বা এগুলো দিয়ে মন্ত্র পড়ায়। দেখো কি বলেছে এখানে, কে কোন দিকে বসবে তোমরা নিচে আন্ডারলাইন করে দাও। ছেলে কোন দিকে বসে, মেয়ে বর কোন দিকে বসবে, বউ কোন দিকে বসে এবং যে সম্প্রদান করবে সে কোন দিকে বসবে। তারপরে কি বলেছে দেখো, উত্তরে অঙ্কিত অম্রপল্লবে সুশোভিত গঙ্গার জলপূর্ণ একটা ঘটের উপর বরের চিৎ করা ডান হাতের উপর কনের ডান হাত রাখা হয়। তার উপর লাল গামছা বাঁধা, 5টি ফল, কুশপত্র এবং ফুলের মালা দিয়ে বেঁধে দেওয়া হয়। কি কি দিয়ে বাঁধা হয় দেখো, এখানে আসছে। প্রথমে একটা গামছা বাঁধবে, গামছার মধ্যে 5টি ফল নেবে, ছোটো ছোটো ফল, কুশপত্র। কুশ নিশ্চয়ই তোমরা দেখেছ, আমাদের কতগুলো সন থেকে বের হয়, ওই কুশগুলো দিয়ে বাঁধে। কুশপত্র এবং ফুলের মালা দিয়ে বেঁধে দেওয়া হয়। দুজনের হাত ফুলের মালা দিয়ে বেঁধে দেওয়া হয়। সম্প্রদানকর্তা দেবতাদের নাম উচ্চারণ করে কি করে, উলধ্বনি, শঙ্খধ্বনি ও আনন্দঘন পরিবেশের মধ্যে কন্যা সম্প্রদান করেন। অর্থাৎ কি বলেছি দেখো, সম্প্রদানকর্তা যে সম্প্রদান করবে, বড় ভাই, কাকা, বাবা যে করুক না কেন, তাদের দেবতাদের নাম উচ্চারণ করে তখন কি হয়, সবাই উলধ্বনি, শঙ্খধ্বনি ও আনন্দঘন পরিবেশের মধ্যে কন্যা কি করে, সম্প্রদান করে থাকে। এরপরে আসছে যজ্ঞা অনুষ্ঠান ও 7 পাকের বাধা। সম্প্রদান পর্বের পরে সেখানে বর্গাকার যজ্ঞক্ষেত্র কে হয় তৈরি করা হয়। বেদ মন্ত্র উচ্চারণ করে মনের অহংকার, মান অভিমান, হিংসা বিদ্বেষ, ঘৃণা সহ সকল অসাধু চিন্তারূপী ঘি মাখা আমপাতা আগুনে আহুতি দিতে হয়। এরপর দেব পুরোহিত অগ্নিকে পরপর 7 বার প্রদক্ষিণ করে প্রণাম করতে হয়। নিশ্চয়ই তোমরা পাশে এই ছবিটা দেখছো, এই ছবিটার মধ্যে তোমরা কিছু আজ করতে পেরেছো। কি করেছে, কুণ্ডলীর মধ্যে কি করেছে, বর এবং বউ 7 বার কি করছে, প্রদক্ষিণ করছে। এরপরে এভাবে 7 পাকে বেঁধে নবদম্পতি বিশুদ্ধ নবজীবন লাভ করে। এই যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে অগ্নিদেবের কাছে বরকনে আমৃত্যু বাধা হয়ে থাকে। অর্থাৎ কি, অগ্নিদেবকে সাক্ষী করে এই বিয়েটা হয়ে থাকে। সেজন্য যখনই এই
যজ্ঞটা তৈরি হয়, তখন কী করে আমাদের দেবতা অগ্নিদেবকে সাক্ষী করে আমাদের বিয়েটা হয়ে থাকে। অনেক স্থানে কলা গাছ বেষ্টিত বিবাহ আসরে বর কনেকে 7 বার ঘোরানো হয়, অর্থাৎ এক এক অঞ্চলে এক এক নিয়ম। দেখো, বর সম্মুখে, কনে তার পেছনে, বর তার বাঁ হাত দিয়ে কনের ডান হাত দিয়ে হাত ধরে বিবাহ আসরে চারিদিকে 7 বার ঘুরে। এর পাশাপাশি দুজনের কাপড়ের কোনা কি করে একত্র করে একটা গিটও দেওয়া হয়। এই যে এখানে তোমাদেরকে কি বলেছি, 7 বার প্রদক্ষিণ করে অগ্নিদেবকে সাক্ষী করে আমাদের যে বিয়েটা হয়ে থাকে সেটা কি হয়, খুব সুন্দর একটা। কিন্তু এক এক জায়গায় এই যে 7 বার প্রদক্ষিণ সব জায়গায় রয়েছে, কিন্তু এক এক জায়গায় এক এক রকম করে হয়ে থাকে। কোনো কোনো অঞ্চলে কি হয় কলা গাছের সাথে হয়ে থাকে, আবার কোনো কোনো অঞ্চলে কি হয় অগ্নিকে সাক্ষী রেখে বর বুক ডান হাত এবং বাঁ হাত বেঁধে ঘোরানো হয়, এবং এর এখানে গলার মধ্যে সাদা কাপড় দিয়ে নানা রকম কী করে, যেটা যেটা কড়ি দেয়, একটা ফুল দেবে, একটা হরিথুকি দেবে, এরকম কতগুলো চাল দেবে। এই চাল আমাদের 10 দিন পর্যন্ত কী করতে হয়, রেখে দিতে হয়, এবং 10 দিন পরে আমাদের কী করতে হয়, সেটা আস্তে আস্তে খুলে বিসর্জন দিতে হয়। এরপরে দেখো তোমাদের এই যে তোমাদের একটা বলছে কাপড়ের কোনায় একটা গিট দেওয়া হয়। এই যে গিটের কথা বলছে, এটাই হচ্ছে সেটা। দেখো এরপরে কি আছে আমাদের সিঁথিতে বিবাহ চিহ্ন, অর্থাৎ আমরা বিয়ের আগে কিন্তু সিঁদুর করি না। এই যে সিঁদুরটা আমরা কখন করি, বিয়ের পরে সবাই করে থাকি। সেজন্য কি বলেছি দেখো, সম্প্রদান পর্ব ও যজ্ঞানুষ্ঠান শেষে কি করে দেখো, বর কনেকে সিঁদুরতে সিঁদুর পরিয়ে দেয়। সিঁদুর দিয়ে বিবাহ চিহ্ন পরানো একজন হিন্দু নারী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এরপর থেকে কন্যা অর্থাৎ স্ত্রী স্বামীর জীবিত অবস্থায় সিঁথিতে সিঁদুর করতে পারবে। আমাদের দেশে অনেক স্থানে বাসি বিয়ের দিন অর্থাৎ বিয়ের পর দিনেও সিঁদুর পরানোর অনুষ্ঠান হয়। অর্থাৎ আমরা কিছু কিছু অঞ্চলে বিয়ের দিনে করে ফেলি, আর কিছু কিছু অঞ্চলে কি হয় বাসি পরের দিন, অর্থাৎ যে বিয়ের দ্বিতীয় বাসি বিয়ের দিন সেই জিনিসটা হয়ে থাকে। এখন আমরা যেটা আছে এখানে, এই সিঁদুর পরানো এক এক জায়গায়, অর্থাৎ আমি যেটা বলেছি আগে, এক সময় সেটা বিয়ের দিন হয়, আরেক জায়গায় সেটাকে বাসি বিয়ের দিন হয়। অর্থাৎ বিয়ের পরে যখন বাসি বিয়ে করানো হয় তখন বর কী করে মেয়েকে অর্থাৎ কনেকে সিঁদুরটা পরিয়ে দেয়। এরপরে আছে পণপ্রথা অধর্ম, অর্থাৎ কি বলেছেন পণপ্রথা, পণ মানে তোমরা তো সবাই জানো যৌতুক, পণপ্রথা অধর্ম। এখানে একটা চিহ্ন দেওয়া আছে, দেখো একটা বিয়ে হয়েছে আর একটা স্বামী আর একটা স্ত্রী এখানে কি করেছে, ছবির মধ্যে দেখাচ্ছে এখানে মেয়েটা নির্যাতিত হচ্ছে কার জন্য, স্বামী দ্বারা। কেন, তার বাড়ি থেকে কোনো যৌতুক অর্থাৎ পণ দিতে পারেনি, সেজন্য কি করছে স্বামী তাকে এখন অত্যাচার করছে। এই ছবিটার মাধ্যমে সেই জিনিসটাই ফুটে উঠেছে, বিবাহের পরের এই ছবিটার একটা অংশ। দেখো, কন্যাকে পাত্রস্থ করার সময় বরপক্ষকে যদি নগদ অর্থ কি বলেছে দেখো, নগদ অর্থ সম্পদ প্রভৃতি দিতে হয় তাকে, তাহলে তাকে কি বলে পণ, অর্থাৎ সেটা একটা যৌতুক বা পণ। এই পণ প্রথা বা যৌতুক প্রথা একটি কি সামাজিক ব্যাধি। আমাদের দেশে বেশিরভাগ নারী নির্যাতিত হয় এই যে পণ প্রথার কারণে। সামাজিক ব্যাধি, বহুকাল থেকে এটি আমাদের অনেক ক্ষতি করছে। আগেকাল থেকে এটা ছিল বলে আমাদের কিন্তু এখন যারা দিতে পারে না তারা নিজেরা খুব অস্বস্তিতে ভোগেন এবং তার মেয়েকে কী করে, আর শ্বশুরবাড়িতে সে যদি ভালো মানুষ না হয় তাহলে নানা রকম তাদেরকে কী করে যৌতুকের জন্য লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। সেজন্য কি বলেছে দেখো, বহুকাল থেকে এটি আমাদের অনেক কী করছে, ক্ষতি করছে। পণ গ্রহণ এবং প্রদান দুটি সমান অপরাধ, অর্থাৎ যে বিয়ের সময় যে জিনিসগুলো দেওয়া হয়, স্বেচ্ছায় হোক বা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, যে জিনিসগুলো দেওয়া হয়
সেটা কিন্তু দুইটাই সমান অপরাধী বলছে। অর্থাৎ যে গ্রহণ করবে তার শাস্তি একই রকম, আর যে দিবে তার শাস্তিও কি একই রকম। এর মূলে রয়েছে অশিক্ষা, অসচেতনতা, পিতৃতান্ত্রিক ও পুরুষ নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা। এখানে কি বলেছে দেখো বইতে, এর মূলটা কোথায়? এর মূলটা হচ্ছে আমাদের সমাজে এখনো অনেক অশিক্ষিত ব্যক্তি নিজেদেরকে বড় পরিচয় করার জন্য কি করে, তাদের মেয়েকে অনেক জিনিস দিয়ে শ্বশুরবাড়িতে পাঠায়, আর যারা গরিব আছে তারা কিন্তু দিতে পারে না। এই যে দেখতে দেখতে আমাদের পণপতিতার সৃষ্টি হয়ে গেছে অসচেতনতা। অর্থাৎ এটা একটা অসচেতন বলে কি করেছে, এটা প্রচার করা হচ্ছে পিতৃতান্ত্রিক ও পুরুষ নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা। অর্থাৎ এখানে মানে পুরুষ নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা এখানে রয়েছে আমাদের দেশে। কিন্তু উপজাতির মধ্যে এই জিনিসগুলি লক্ষ্য করা যায় না। আমাদের পরিবেশে যেরকম লক্ষ্য করা যায়, উপজাতি অঞ্চলে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করা যায় না। বর্তমান সমাজে সমাজ ব্যবস্থায় এই পণপ্রথা নিন্দনীয় বলছে। আমাদের এখন যে সমাজ ব্যবস্থা রয়েছে এটাকে এখন অনেকজনে নিন্দা করছে এবং সেটা আবার রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু নিষিদ্ধ ঘোষণা করলে কী হবে, আমরা কি সবাই এই কাজগুলো মানি না। সেজন্য কি বলেছি, এই সমস্ত জঘন্য অপরাধমূলক কাজকর্ম থেকে সমাজকে রক্ষা করার জন্য আমরা কি করব, এগিয়ে আসব। আমরা যদি সবাই একজোট হয়ে সামনের দিকে এগিয়ে আসি, তখন বলছে আমরা সবাই কি করব, এগিয়ে আসব। এই জঘন্য প্রথা নির্মূল করার জন্য দরকার আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামাজিক প্রতিরোধ, নারীকে শিক্ষিত ও সচেতন করে যথাযোগ্য মর্যাদা দান, এছাড়াও মানসিক প্রসারতা ও জীবনমুখী শিক্ষা এর প্রথা নির্মূলে সহায়ক ভূমিকা রাখতে পারে। সর্বোপরি পণ বা যৌতুক বিরোধী আইনে কঠোর প্রয়োগ করতে হবে। এটা আমাদেরকে এখন জঘন্য প্রথা হিসেবে চিহ্নিত করেছে এবং এটা আমাদের সবারই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এটা মানে দুই হাতে আমাদের কি করতে হবে, দমন করতে হবে এবং সেজন্য দরকার হলে আমাদের আইনের সাহায্য নিতে হবে। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদের মা বাবা সবাই কি করে, সেটা ছেলে, আমি আজকে আমার মেয়েকে বিয়ে দিলাম, আমি এত কিছু, কিন্তু আমার ছেলেকে যখন বিয়ে করবো শ্বশুর বাড়িতে যেতে না পারলে তখন কি হবে, আমাদের কিন্তু এই যে নির্দিষ্ট জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু বছরকে বছর আমাদের থেকে যাচ্ছে। সুতরাং আমাদের এগুলি কি করতে হবে, আইনের বিরুদ্ধে এগুলোর মধ্যে ব্যবস্থা নিতে হবে। আমরা সে প্রচেষ্টায় সবাই আস্তে আস্তে করে এগিয়ে যাব এবং নির্দিষ্টভাবে সেটা কি করব, প্রয়োগ করার চেষ্টা করব। সবাইকে, অর্থাৎ এই ক্লাস আপাতত তোমাদের এই অধ্যায়ে 2টা ক্লাস শেষ হচ্ছে। এই অধ্যায়ে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে হিন্দু ধর্মের সংস্কার প্রথমে তোমাদের গেল ধর্মীয় সংস্কারের ধারণা ও ধরন, এরপর বিবাহ এখনো চলছে। এই ক্লাসটা বিবাহের অংশ তোমাদের প্রথমে কিছু একটু পড়িয়ে দিয়েছিলাম প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে এটা পুরোপুরি বিবাহ নিয়ে একটা পর্ব। সুতরাং তোমরা নিশ্চয়ই ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো এবং সেটা কি করছো, তোমরা যেখানে যেখানে তোমাদের ইম্পর্টেন্ট হয় সেখানে তোমরা দাগিয়ে রাখবে। আর যেটা বুঝবে না সেটা যদি স্কুল খোলা সম্ভব হয়, যখন ক্লাস হবে তখন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাসে তোমাদেরকে সবাইকে আবার ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।